মার্কেটে হঠাৎ করে একটা 27 ইঞ্চি 2K মনিটরগুলো একটা হিড়িক পড়লো এবং এখানে দেখা যাচ্ছে যে সব কোম্পানিগুলো নানা রকম প্রতিযোগিতা আছে যে কে কার থেকে কমে কত বেটার স্পেক দিতে পারে। 2K মনিটর আমরা কয়েকদিন যাবত হচ্ছে রিভিউ করতেছি অনেক রকম ব্র্যান্ডের। আজকে আমরা যেটা রিভিউ করবো সেটা কিন্তু অনেকে হচ্ছে আমাকে কোয়েরি জানাইছে, সেটা হচ্ছে এওসির Q27G4 এই মনিটরটা। এটা ফুল ফ্লেজড একটা 27 ইঞ্চি 2K প্যানেলের মনিটর, যেটা মাত্র 33,000 টাকায় কিন্তু পাওয়া যাচ্ছে। এই মনিটরটা কেমন পারফরমেন্স করতেছে, এটার প্যানেল কেমন, এটার গোস্টিং পারফরমেন্স কেমন, সব কিছু নিয়ে কথা বলবো। সাথে আমি আছি অনুরাগ, দেখছেন টেকনিক বাংলাদেশ। চলুন যাক আজকে আমাদের এওসি 2K মনিটর একটা ভিডিওতে। 5টা ক্যাটাগরির মধ্যে প্রথমে আমরা যদি বিল্ড কোয়ালিটি নিয়ে একটু কথাবার্তা বলি, বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে এই মনিটরটাতে এক্সট্রা ভ্যাকান্সা কোনো ব্যাপার নেই। এর আগে আমরা 24G4টা রিভিউ করছিলাম, সেখানেও কিন্তু দেখছিলাম যে একদমই প্লাস্টিকের বিল্ড কোয়ালিটি, এটাও সেম, জাস্ট হচ্ছে 24 ইঞ্চি থেকে টেনে বড় 27 ইঞ্চি করে দিয়েছে আর প্যানেলটা চেঞ্জ করে দিছে। এইখানে সমস্ত রকমের যে বেস প্লেট বা হচ্ছে আপনার পুরা যে বডি ম্যাটেরিয়ালটা আছে পুরাটাই প্লাস্টিক। একটু দেখতে হচ্ছে মনে হয় যে না হালকা একটু কম দামি, খুব একটা যে প্রিমিয়ামনেসের ছোঁয়া আছে তা না। এখানে আমি প্রিমিয়াম মেটালের একটু যদি ছোঁয়া পেতাম ভালো লাগতো, একটা 2K মনিটর কিনতেছি না তো। আর তার সাথে যদি একটু আয়োপোর্টস নিয়ে কথা বলি, এখানে কিন্তু আয়োপোর্টসে খুবই মানে লিমিটেড ফিচার, একটা ডিপি, একটা HDMI এবং হচ্ছে একটা অডিও আউটপুটের একটা পোর্ট আছে। আর এইখানে হচ্ছে একটা শ্রাউডের মতো দিয়ে দিছে, যেটা দিয়ে আর কি আপনারা কেবল ম্যানেজমেন্ট করতে পারবেন। দেখতে মনিটরটা ভালোই লাগে। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ফিচার যেটা আমার মনে হচ্ছে বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে, এখানে কিন্তু ওরা অল অ্যাডজাস্টমেন্ট ফিচার দিছে, অর্থাৎ টিল্ট, সুইভেল, তারপরে হচ্ছে আপনার পিভট অ্যাডজাস্টমেন্ট আর হাইট অ্যাডজাস্টমেন্ট, 4টাই ওরা রাখতেছে। সমস্ত রকমের অ্যাডজাস্টমেন্ট আপনারা নিজেদের মতো করতে পারবেন। এখানে আমি মনিটরটাকে 10-এর মধ্যে 8 দিয়ে দিব, বিকজ আমি কোথাও আরেকটু এক্সপেক্ট করছিলাম যদি আরেকটু বেটার কিছু দিত তাহলে হয়তো বা স্কোরটা বাড়তো। বাই দ্য ওয়ে আমরা কিন্তু এখন সমস্ত সেগমেন্টে স্কোরিং দেয় এবং লাস্টে যায় সেটাকে অ্যাকুমুলেটেড করে, যেটা আপনারা পরবর্তীতে দেখতে পারবেন আরো। যাক, বিল্ড কোয়ালিটি নিয়ে তো কথাবার্তা শেষ হলো, এখন একটু এলিফেন্ট ইন দ্য রুম, আমরা আমাদের ডিসপ্লে নিয়ে কথাবার্তা বলি। ডিসপ্লের ক্ষেত্রে এই মনিটরটা প্রথমে বলে রাখি 27 ইঞ্চি 2K একটা প্যানেল, একদম হচ্ছে আপনার 1440p রেজুলেশনের, এবং চেরি অন দ্য টপ হচ্ছে এটা কিন্তু কোনো 6 বিট প্লাস এফআরসি প্যানেল না, এটা একটা 8 বিট প্লাস এফআরসি অর্থাৎ 10 বিটের প্যানেল, যেটা অবশ্যই নেটিভ 10 বিট না, তাহলে তো বুঝতেই পারতেছেন ব্যাপার সেবার অন্যরকম হয়ে যায়। 1.07 বিলিয়ন কালার আউটপুট দেয়, যেটা কিন্তু খুবই নাইস একটা ব্যাপার। এবং এখানে যদি আমরা প্রথমে আমাদের স্পাইডার এক্স প্রো যখন আমরা করার তলে মনিটরটাকে ফেললাম, দেখলাম যে এটা 100% sRGB, 81% অ্যাডোবি RGB এবং 89% P3 মতো হচ্ছে গ্যামাট কভারেজ দিচ্ছে। এখানে মানে মধ্যে কথা দেখতে কিন্তু মোটামুটি ভালোই লাগতেছে গ্যামাট কভারেজটা, বাট আমরা যখন এটাকে মিডিয়ান করলাম, অর্থাৎ 3টা কালার গ্যামাট কভারেজের স্কোরকে হচ্ছে অ্যাকুমুলেট করে একটা মিডিয়ান দিলাম, তখন দেখলাম যে এটা কিন্তু আমরা অন্যান্য যে 2K মনিটরগুলো রিভিউ করছি তার থেকে একটু নিচের সারিতে থাকবে, যদিও ডিফারেন্সটা খুবই সামান্য, বাট নিট পিক করতেছি। আবার তার সাথে সাথে কিন্তু 33,000 টাকার যে প্রাইস পয়েন্ট সেটার কথা মাথায় রাখতে হবে। এরপর যখন আমরা মনিটরটা একটু ব্রাইটনেসটা দেখলাম যে ব্রাইটনেসের ক্ষেত্রে কিন্তু এটা ম্যাক্স 334 নিটস পর্যন্ত যায়। কন্ট্রাস্ট রেশিওর ক্ষেত্রে কিন্তু এটা দেখলাম যে প্রায় 830:1 পর্যন্ত যায় 50%-এ। এটাকে ম্যাক্স ক্র্যাঙ্ক আপ করলে 1167:1 পর্যন্ত যায়, যেখানে কিন্তু ওদের ক্লেম ছিল 1000:1, অর্থাৎ কিছুটা বেশি দিচ্ছে একদম ম্যাক্স করলে, বাট একদম ম্যাক্সে তো আমরা ইউজ করি না, তাহলে কিন্তু একটু দেখতে খারাপ লাগে। তো 50%-এর স্কোরটা হচ্ছে এখানে আমরা আর কি বিবেচ্য হিসেবে রাখি, বিকজ এটা হচ্ছে মোস্ট মানে আমরা সবসময় সেট করে হচ্ছে এটাতে কাজ করি। এরপর যখন ব্ল্যাক পয়েন্টটা দেখলাম, এটাও কিন্তু 0.4 ইমপ্রেসিভ ব্ল্যাক পয়েন্ট, IPS লেভেলের মনিটরের ক্ষেত্রে কিন্তু ইটস ফাইন। তারপরে যখন আমরা ডেল্টা অ্যাভারেজটা মাপতে গেলাম, ডেল্টা অ্যাভারেজটা যখন আমরা আনক্যালিব্রেটেড অবস্থায় অর্থাৎ বক্স থেকে বের করে প্রথমে ডেল্টা অ্যাভারেজটা মাপি, তখন দেখলাম যে এটা কিন্তু প্রায় 2.59-এর মতো ডেল্টা অ্যাভারেজ ভ্যালু দিচ্ছে, যেটা কিন্তু মোটামুটি অনেকটাই বেশি এবং 2K গ্রেডের মনিটরে কিন্তু আমরা এটা এক্সপেক্ট করি না। কিন্তু তারপর যখন আমরা একটা নির্দিষ্ট প্রোফাইলে হচ্ছে স্পাইডার এক্স প্রো দিয়ে হচ্ছে আমরা ক্যালিব্রেশনটা করলাম, ক্যালিব্রেশনের পর দেখলাম এটা ডেল্টা অ্যাভারেজটা সুন্দর 0.67 নেমে আসছে, অর্থাৎ এই প্যানেলটা কিন্তু ডেফিনেটলি বেশ ভালো ক্যালিবার আছে। এবং 2K রেঞ্জের প্যানেলগুলো কিন্তু এরকমই হয়, বেশ ভালো ক্যালিবার থাকে। তো অফকোর্স এটাকে ক্যালিব্রেট করে চালানোর পরামর্শ থাকলো। এইগুলো গেল মোটামুটি হচ্ছে কাগজ কলমের হিসাব নিকাশ, যন্ত্রের হিসাব নিকাশ। এখন রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, আমি যখন এই মনিটরটা খুলে হচ্ছে চালানো শুরু করি, এই মনিটরের সব থেকে যেটা আমাকে প্রেস করতে হবে, এটার যে নেটিভ কালার প্রোফাইলটা আছে, অর্থাৎ 3টা মোডের মধ্যে ওয়ার্ম, স্ট্যান্ডার্ড আর হচ্ছে কুলের মধ্যে যেটা প্যানেলের নেটিভ স্ট্যান্ডার্ড, সেটা কিন্তু খুবই কালার নিউট্রাল হচ্ছে একটা প্রোফাইল দেয় আমাকে। এতটাই কালার নিউট্রাল প্রোফাইল দেয়, মাঝে মাঝে মনে হয় যে না হোয়াইট পয়েন্ট একটু বেশি হয়ে গেছে, অথবা হচ্ছে আপনার মনে হয় যে না একটু কুল টোনের দিকে কালার দিচ্ছে, বাট ইটস মানে এটা খুব নাইস ভাবে নিউট্রাল কালার দেয়। বাট এতটা নিউট্রালে না আসলে ডেল্টা ভ্যালু এর জন্য কমে যায়, কারণ এতটা নিউট্রাল কালার আমরা দেখতেছি প্রিন্ট করলে অন্যরকম এসে যেতে পারে। এর জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে 6500 কেলভিনে হচ্ছে আপনার হোয়াইট পয়েন্টটাকে সেট করে ওটাকে ক্যালিব্রেট করে ওটাকে আর কি
একটু হালকা ওয়ার্মের দিকে নিয়ে নেওয়া হয় তাহলে দেখতে ভালো লাগে আর কি সবকিছু। তো এটাকে ক্যালিব্রেট করলে এরকম হয়, বাট এমনি বেশ হচ্ছে আপনার কালার নিউট্রাল একটা প্যানেল। তারপরে যখন আমরা এটার হচ্ছে শার্পনেস নিয়ে কথাবার্তা বলি, আমি যখন ইউজ করছি টেক্সটগুলো বেশ ভালো শার্প মনে হয়েছে, যে কোনো ব্যাকগ্রাউন্ডে ওয়ালপেপার সেট করলে মনে হচ্ছে যে না বেশ ভালো ফুটে আসতেছে, এবং এতটাই শার্প আপনি যখন হচ্ছে ফেসবুক স্ক্রল করবেন, ফেসবুক তো ওদের নিজস্ব অপটিমাইজ করে পোস্টের কোয়ালিটি কিছুটা বা ছবির কোয়ালিটি কিছুটা ডাউন করে দেয়, আপনার ওই ছবিগুলো ফাটাফাটা লাগবে। এটা আসলে প্যানেলের দোষ নেই, এটা প্যানেলের ক্রেডিবিলিটি, যে এত ভালো রেজুলেশন এত শার্পনেস লেভেলে যে কোনো কিছু মোটামুটি ওটাতে ফাটাফাটা লাগে। তবে ইউটিউবে আপনারা ভিডিও দেখতে যাবেন 1080p আপনার একদম বিশ্রী লাগবে, 1440pও একটু ফাটাফাটা লাগতে পারে, 4K তে সেট করে দেখতে হবে। এগুলো আসলে ইন্ডিকেট করে যে প্যানেলের ক্যালিবারটা আসলে বেশ ভালো, শার্পনেসও খুব ভালো। এমনিতে আপনারা যদি কোডিং বা টাইপিং এর কাজ করেন সেখানেও বেশ ভালো এক্সপিরিয়েন্স পাবেন। DCI P3 মোটামুটি একটু 90% কাছাকাছি হয়, সিনেমা দেখেও কিন্তু মজা টজা পাবেন। তো এই প্যানেলটার ক্যালিবার আছে, এবং আমি এই ডিসপ্লেটাকে 10-এর মধ্যে 8 দিব, বিকজ হচ্ছে আমি এখানে আর একটু হায়ার ব্রাইটনেস এক্সপেক্ট করছিলাম, এবং ইনহাউস ডেল্টা অ্যাভারেজের যে ভ্যালুটা সেটা যদি একটু কম হতো তাহলে কিন্তু বেটার হতো। যাই হোক, এইটার ডিসপ্লে সেগমেন্টের পর এখন আমরা যেটাতে যাবো সেটা হচ্ছে গোস্টিং সেগমেন্ট। গোস্টিং সেগমেন্টের ক্ষেত্রে আমরা যখন UFO গোস্টিং টেস্ট দিয়ে এই জিনিসটার সিনারিওটাকে টেস্ট করি, এখানে আমি একটু আগে বলে দিই, এখানে ওভার ড্রাইভের আপনারা 4টা মোড পাবেন, অফ, উইক, মিডিয়াম এবং স্ট্রং। অফের তো কথা বাদে দিলাম, উইক থাকলে আপনার কিছুটা হচ্ছে খুবই সামান্য পরিমাণে একটু মোশন ব্লার দেখা যায়, কোনো গোস্টিং নাই বাই দ্য ওয়ে। মিডিয়ামটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট আমার মনে হয়েছে, এবং আমি যখন 24G4 অর্থাৎ 24 ইঞ্চি FHD ভার্সনটা রিভিউ করছিলাম তখন কিন্তু বলছিলাম যে AOCর ওই মনিটরটা ওয়ান অফ দ্য বেস্ট, ইফ নট দ্য বেস্ট প্যানেল হিসেবেই থাকবে। ওইটার সেম ট্রেন্ড কিন্তু এতে ফলো হয়েছে, খুবই নাইস গোস্টিং পারফরমেন্স পাইছে। আমি লিটারেলি কোনো রকমের ট্রেইল বা কোনো কিছু সেরকমই দেখি নাই, খুবই পারফেক্টলি পাইছি। তারপরে যখন আমরা স্ট্রং মোডে শিফট করি তখন দেখি যে না প্রচুর রকমের করোনা এসে যায়, এবং হচ্ছে আর্টিফ্যাক্টের মতো লাগে, এটা ব্যাড, এটা নট গুড। এটা হচ্ছে চালায় আপনি মোটেও মজা পাবেন না, বাট অনেকে হচ্ছে এরকম আছে যারা হচ্ছে অনেক হাই অকটেন গেমিং করে, তারা আর্টিফ্যাক্টকে অ্যাকসেপ্ট করে নেয়, তাও যাতে আপনার কোনো রকমের মোশন ব্লাডটার বা গোস্টিং না থাকে এটার জন্য, ঠিক আছে। বাট আমার এটা ভালো লাগে না, এবং এটা ইউজেবল না, আপনারা তো যেমনটা দেখতেই পারতেছেন। তো যাই হোক, এইখানে আমি এমুলেটরটাকে খুবই সুপ্রিম গ্রেডে ফেলবো, বিকজ খুবই নাইস হচ্ছে পারফরমেন্স দিছে। রেসপন্স টাইম ওরা 0.5 মিলি সেকেন্ডের মতো হচ্ছে ক্লেম করে, বাট তারপরে মাপার টুল নাই, তো অ্যাকচুয়াল হচ্ছে ইনপুট ল্যাগ আর ওটার যে ডাটাটা সেটা শেয়ার করতে পারতেছে না। তবে যাই হোক, এইখানে আমি ডেফিনেটলি প্যানেলটাকে 9/10 দিবই, কারণ হচ্ছে এটা এই প্রেসটা ডিজার্ভ করে। এরপর যখন আমরা একটু ব্যাকলাইট ব্লিডার শিফট করলাম, ব্যাকলাইট ব্লিডার গ্লো এই ব্যাপারটা তো IPS প্যানেলে থাকবেই। এখন 2K প্যানেল থেকে আমাদের আশা থাকে কি যে খুব হচ্ছে আপনার মিনিমাইজ করে রাখবে, কারণ প্যানেল তো আমার কাছে দামটা বেশি নিচ্ছে মোটামুটি, হ্যাঁ। তো তখন দেখলাম যে এই মনিটরে তেমন কোনো ব্লিড তো নাই, গ্লো খুব সামান্য পরিমাণে মনিটরের চারদিকে স্পেশালি রাইট বটমে একটু হচ্ছে গ্লো দেখা যায়, আর 3 পাশে যেটা আছে ওটা অতটা নেগলেজেবল, ওটা তেমন কিছু না, খুবই স্বাভাবিক থাকা। বাট তারপরে এখানে এই মনিটরটা খুব ভালোই পারফরমেন্স করছে বলতে হবে, বিকজ এর থেকে আমি বেশি দামে মনিটরে দেখছি ভালোই কিন্তু গ্লো বা একটু ব্লিডের ইস্যু পাওয়া যায়। সেই ক্ষেত্রে হচ্ছে এখানে আউটস্ট্যান্ডিং জব করছে, এখানে আমি 9/10 দিয়ে দিব। তো এখানে আমার কোনো কমপ্লেন। এখন লাস্ট যে সেগমেন্ট আছে সেটা হচ্ছে OSD প্যানেল। সব ভালো ভালো হলেও এখানে আমার জিনিসটা ভালো লাগে না, কারণ হচ্ছে ওরা OSD প্যানেলের ক্ষেত্রে প্রথমে হচ্ছে এই যে আপনার বাটনগুলো আছে বাটন OSD সেটা দিছে। বাটন OSD আই ডোন্ট লাইক, বিকজ এটা হচ্ছে অনেক সময় কনফিউজিং হয়ে যায়, একটা হাত চাইলে আরেকটা জায়গায় হাত যেয়ে পড়ে, বা হচ্ছে একটা টিপ দিয়ে আরেক রকমের টিপ পড়ে, বা ফাংশনগুলো মনে থাকে না। জয়স্টিক OSD ইজ অলওয়েজ বেস্ট, এখানে জয়স্টিকের বালাই টালাই নাই। এবং তার উপর আমি যখন OSDটা অপারেট করতেছি, OSDটার আমার ইন্টারফেসও খুব একটা ভালো লাগে নাই, খুবই সাদামাটা একটা ইন্টারফেস। কোনো রকমের সমস্ত ফিচার অবশ্য আটকায় দিতে পারছে, যত রকমের ব্রাইটনেস, তারপর হচ্ছে আপনার প্যানেলের মোড, ওভারড্রাইভ সেটিংস, তারপর ব্ল্যাক স্টেবিলাইজার, DCR, তারপর ফ্রি সিঙ্কর সাপোর্ট আছে মনিটরটাতে, আমি যেটা বলি নাই, এবং মনিটরটা G-Sync কম্প্যাটেবল হতো। তো এইখানে এগুলো হচ্ছে আমি এইখানে মনিটরটা যে OSD সেটাতে আমি 10-এর মধ্যে 6.5 বেশি কিন্তু দিতে পারতেছি না, 6.5 উইল বি দ্য স্কোর। 6 দিতাম, বাট যেহেতু সব ফিচারগুলো মোটামুটি 28 দিতে পারছে তাই 0.5 বেশি দিচ্ছে। বাট এখানে AOCর কাজ করা জরুরি, কারণ ব্যাপারটা হচ্ছে কি যে হয়তো বা AOC কাজ করে রাখছে, বাট লেটেস্ট প্যানেলগুলো না আমাদের দেশে আসে না। দেখা যায় যে এটা 2023 সালের মডেল বা 23-এর লাস্টের দিকের মডেল, এইটা এখন বাজারে ট্রেন্ড হিসাবে চলতেছে। তো সেই হিসাবে হয়তো বা আমরা জানি না যে আসছে কি আসে নাই, বাট ইটস ফাইন। তো মনিটরটা আমি যদি টোটাল স্কোর অ্যাকুমুলেট করি তখন দেখা যায় যে মনিটরটা কিন্তু 40 পাচ্ছে ওভারঅল আমাদের 50-এর মধ্যে। এইখানে কিন্তু এই মনিটরটা 40 পায়, এক্সেলেন্ট ক্যাটাগরির একদম বর্ডার লাইনে, অর্থাৎ আরেকটু কম হলেই কিন্তু পড়ে যাবে, এই অবস্থায় 40ই পাচ্ছে। তো এই 40,000 টাকার মধ্যে মনিটরটার স্ট্রং পয়েন্টগুলো আমি যদি আরেকবার বলে দিই, খুবই ভালো একটা ডিসপ্লে প্যানেল। কিছু যদি দুর্বলতার দিক দিয়ে বলি, ব্রাইটনেসের ব্যাপারটা বিল্ড কোয়ালিটি আরেকটু বেটার হতে পারতো,
এছাড়া আর যেগুলো যেগুলো ব্যাপারগুলো আছে না সেগুলো খুব নাইস। বাই দ্য ওয়ে এওসির মনিটরগুলো কিন্তু আমি যতদূর জানি যে অফিসিয়াল ডিস্ট্রিবিউশন কোনো নাই এখানে। তো হচ্ছে আপনারা যেই রিটেল শপ থেকে নিচ্ছে না কেন তাদের সাথে কিন্তু ওয়ারেন্টির বোঝাপড়াটা করে নেন। এটা কিন্তু আপনার 3 বছর ওয়ারেন্টি পাবেন, ফুল ফ্লেজ ওয়ারেন্টি পাবেন। এবং ওয়ারেন্টি রেশিও নিয়ে যদি আমরা কথাবার্তা বলি, লাস্ট হচ্ছে আমি টেকল্যান্ডের সাথে কথা বলছিলাম, লাস্ট মোটামুটি 1 বছরে এওসির এই সিরিজের মনিটরে, G2 সিরিজ না G4 সিরিজের যে মনিটরগুলো আছে ওগুলো নাকি একটা মনিটরও ওয়ারেন্টিতে আসে নাই। তো খুবই ভালো ট্র্যাক রেকর্ড, যদি এটা মেনটেন হতে পারে তাহলে তো ভালো। এছাড়া তো 3 বছর থাকতেছে। তো 33,000 টাকার মনিটরটার দাম, আমি নিচে হচ্ছে বাইং লিঙ্ক দিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিতে পারেন, আর ভিডিওটা যদি হচ্ছে আপনার মনে চান যে নেক্সট কি মনিটর করা উচিত সেটা আপনারা কমেন্ট করে জানতে পারেন। আর আমাদের একটা গ্রুপ আছে টেকলিক বাংলাদেশ, সেটাতে জয়েন হয়ে যেতে পারেন। সেটাতে জয়েন হলে হচ্ছে আমরা নানা রকম আপডেট দিই, কোন সিপিইউ জিপিইউ মারামারি, কোন বিল্ড আসতেছে, কোন প্যানেলের কি অবস্থা, এগুলো হয় আর কি। তো দেখা হবে কোনো ভিডিওতে, তার জন্য গুড বাই অ্যান্ড ডেফিনেটলি আল ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।